দুই মেয়ের বিয়ে হয়ে যাবার পর কমলবাবুর পুরো বাড়িটা যেন ফাঁকা হয়ে গেছে। পুরো বাড়িটা যেন কমলবাবুকে আর তার স্ত্রীকে গিলে খেতে আসে। এসব দেখার পর কমলবাবু তার স্ত্রীকে শ্রাবণীকে বললেন, কি গো, বাড়িটা ভাড়া দিয়ে দিই? তুমিও একটা কথা বলার সঙ্গী পাবে, আর কিছু টাকাও আসবে। এই কথা শুনে স্ত্রী শ্রাবণী রাজি হয়ে যায়। মেয়েদেরকেও ফোন করে জিজ্ঞাসা করেন কমলবাবু। মেয়েরা বলে, দেখে শুনে ভাড়াটিয়া বসাও, শান্তির জায়গায় যেন অশান্তি এসে বীজ না বনে। কিছুদিনের মধ্যে কমলবাবু ভাড়াটিয়া খুঁজে পান। এক অল্প বয়সী দম্পতি, উজ্জ্বল, তার স্ত্রী মধুমিতা। উজ্জ্বল সরকারি ব্যাংকের কর্মচারী, মধুমিতা হাউসওয়াইফ। প্রায় 2 বছর আগেই তাদের বিয়ে হয়েছে। দেশের বাড়িতে উজ্জ্বলের বাবা মা ভাই বোন সবাই আছে। কাজের সূত্রে বাড়ি ভাড়া নিতে হচ্ছে উজ্জ্বলকে, এরকমই বলল উজ্জ্বল তার স্ত্রী মধুমিতা। মধুমিতাকে দেখে কমলবাবুর স্ত্রী শ্রাবণীর বেশ ভালো লাগলো। খুব মিষ্টি একটা মেয়ে, খুব মিশুকে, খুব কথা বলতে ভালোবাসে, আর দেখতে শুনতেও বেশ সুন্দর। আর মধুমিতাও ছিল শ্রাবণী দেবীর মতো হাউসওয়াইফ। প্রথম দিন এসেই পুরো বাড়িটা মধুমিতাকে ঘুরিয়ে দেখায় শ্রাবণী। দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব জমে ওঠে। তারপর মধুমিতারা সব ব্যাগপত্র নিয়ে ভাড়া বাড়িতে চলে আসে। প্রথম মাসটা বেশ ভালোই কাটলো। এইভাবে চলতে চলতে মধুমিতার সঙ্গে শ্রাবণীর বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে কমলবাবু ভাত খেতে বসে হঠাৎ দেখেন পাতে মোচার ঘন্ট। এখন কমলবাবু শ্রাবণীর মুখের দিকে তাকায়। মোচা তো আমি আনিনি। শ্রাবণী দেবী হেসে বলেন, মধুমিতা দিয়ে গেছে, ভারী মিষ্টি মেয়ে, খুব ভালো রান্নাও করে। মোচা দেখে কমলবাবুর মায়ের কথা মনে পড়ে যায়। কমলবাবুর মা খুব ভালো রান্না করতেন যে। শ্রাবণী দেবীও খুব সুন্দর রান্না করেন, কিন্তু মাই তো মাই হয় না। এইভাবে চলতে চলতে একটা মাস পার হয়ে যায়। কমলবাবুর স্ত্রী শ্রাবণী তো মধুমিতার প্রশংসায় পঞ্চমুখ। মেয়েদেরকে ফোন করে করে বলে। সমস্ত দিন তাদের গল্প গুজব করেই সময় কাটে। এর মধ্যে একদিন মধুমিতার বাবা মাও এসেছিল কমলবাবুদের বাড়ি। মধুমিতার বাপের বাড়ি বোলপুরে। বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে মধুমিতা। বাবার ওষুধের দোকান আছে, 2 তলা বাড়ি, গাড়ি সবই আছে। বাবার একমাত্র মেয়ে মধুমিতা, তাই তার বাপের বাড়িতেও সুখের অন্ত নেই। কিন্তু শ্বশুর বাড়ির অবস্থাটা মধুমিতা সেরকম ভালো না। উজ্জ্বলই বাড়ির বড় ছেলে। ওর ভাই আছে, বেসরকারি কোম্পানিতে কাজ করে, আর বোন বিয়ে পড়ছে। বাবা পেন্টিং এর কাজ করতেন, কিন্তু এখন বৃদ্ধ হয়েছে, তাই সম্পূর্ণ বেকার। এইসব কথা মধুমিতার কাছ থেকেই শুনেছেন শ্রাবণী দেবী। শ্রাবণী দেবী উল্টে কোশ্চেনও করেছেন, তাহলে তো উজ্জ্বলকে সবকিছুই দেখাশোনা করতে হয়, তার উপরেই নতুন বাড়ি ভাড়া। তা শ্রাবণী দেবীর প্রশ্নটা এড়িয়ে যায়, বলে, হ্যাঁ, ওরও তো এই নতুন চাকরি হয়েছে। নানা কথায় সেই কোশ্চেন মধুমিতা এড়িয়ে যায়। শ্রাবণীর মুখে কমলবাবু এইসব কথা শুনতে একটু অবাক হয়েছিলেন। দেখে মনে হয় না মধুমিতা এরকম মেয়ে। চিরাচরিত শাশুড়ি বইয়ের গল্পই কমলবাবুর মাথায় এসেছিল। একদিন হঠাৎই শ্রাবণী দেবী কমলবাবু খেতে বসেছেন, ওপরে উজ্জ্বল আর মধুমিতার কিছু কথা তাদের কানে আসে। রাতের বেলা এমনি সব দিক চুপচাপ থাকে, আর ওপরের কথা মোটামুটি ভালোই নিচে শোনা যায়। তাই না চাইতেও তাদের কানে কথাগুলো আসায় তারা
একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে চেষ্টা করে। উজ্জ্বল মধুমিতাকে বলে, আজকে বাড়ি থেকে ফোন এসেছিল, বাবার শরীরটা খারাপ আর বোনেরও কলেজের জন্য টাকা চাই, ফিস জমা দিতে হবে, এই জন্যই ফোন করেছিল। তখন মধুমিতা বলে ওঠে, হ্যাঁ দিয়ে দাও টাকা, তোমার তো টাকার গাছ আছে, আমাদেরই আরাম আয়েসের জন্য বাবার কাছে টাকা চাইতে হয়, আবার তুমি তোমার ফ্যামিলিকে টাকা দেবে। তখন উজ্জ্বল বলে ওঠে, আসার সময় বারবার বলে এসেছিলাম যে ভেবে নেবে তোমার বড় ছেলে বলে কেউ নেই, এত টানতে আমি পারবো না। কিন্তু তারপরেও কি কথা শুনলো? তখন মধুমিতা বলে ওঠে, দেখো তুমি কি করবে, তোমার ব্যাপার। কিছুদিন আগে কমলবাবু শ্রাবণীর কাছ থেকেই জেনেছিলেন মধুমিতার শ্বশুরবাড়ি শ্রীরামপুরে। তখন ওনার বুঝতে আর দেরি হয়নি। উজ্জ্বল চাকরি করত চন্দননগর ব্রাঞ্চে। শ্রীরামপুর থেকে চন্দননগর খুব একটা দূরে না, তবুও চাকরির জন্য কেন চুঁচুড়াতে বাড়ি ভাড়া নিতে হলো উজ্জ্বলকে, এই কথাটা এখন কমলবাবুর কাছে একদম পরিষ্কার। তাই বাড়িটা ভাড়া না নিয়ে সেই টাকাতে তো সংসার দিতে পারত। সব নানা কথা কমলবাবু আর শ্রাবণী দেবীর মধ্যে আলোচনা হতে লাগলো। আর ওদিকে উজ্জ্বল আর মধুমিতা আলোচনা করতে লাগলো। উজ্জ্বল বলে, এক কাজ করি চলো, তোমার বাবা তো এসে কিছুদিনের জন্য তাদের বাড়ি যাওয়ার কথা বলছিল, চলো আমরা ওখানে চলে যাই। মধুমিতা এক কথায় রাজি হয়ে যায়, ঠিক আছে তাহলে ভালোই হবে, আমরা সকালবেলা বেরিয়ে যাব, বেলায় তোমার বাড়ির থেকে কেউ এলে আমাদেরকে আর পাবে না, আর কাকু কাকিমাকেও বলে যাব যে আমরা বাপের বাড়ি যাচ্ছি, কেউ খুঁজতে এলে বলে দেবেন আমরা বাড়ি নেই। শেষ পর্যন্ত এই কথাই ঠিক হলো মধুমিতা আর উজ্জ্বলের মধ্যে। কমলবাবু আর শ্রাবণী দেবী একে অপরের মুখের দিকে তাকিয়ে শুতে চলে গেল। শ্রাবণী দেবী শুধু একটা কথাই বললেন, বোধহয় আমার ছেলে হয়নি, ভালো হয়েছে, আমি খুব সুখী। পরের দিন সকালবেলা শ্রাবণী দেবী সোফায় বসে আছেন। মধুমিতা এসে ঘরের চাবিটা দিয়ে বলল, কাকিমা আজকে আমরা বাপের বাড়ি যাচ্ছি কিছুদিনের জন্য, আর আমাদেরকে যদি কেউ খুঁজতে আসে। এই কথাটা বলা শেষ হতে না হতেই শ্রাবণী দেবী বলে উঠল, ভয়ে পালাচ্ছ বুঝি? শ্বশুর বাড়িতে টাকা দিতে হবে তাই? এই কথাটা মধুমিতার কানে যেন খোঁচার মতো গেঁথল। মধুমিতা আলতো হেসে শ্রাবণী দেবীকে বললেন, কাকিমা এই কথাটা উজ্জ্বলের সামনে কখনো বলবেন না, ও আরো বেশি রেগে যাবে। সব মানুষ সমান হয় না, না? তবু আমার তাদেরকে নিয়ে সংসারে চলতে হয়, আমরা মেয়ে মানুষ, আমাদেরকে সব দিক মেনে নিয়ে চলতে হয়। তুমি তা বলে ওঠে, আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি কি বলছি। সব মানুষ সমান হয় না, কিছু মানুষও স্বার্থপরও হয়। আমার স্বামী একটু স্বার্থপর টাইপের মানুষ, কি করব বলুন? এই জন্য তো তাকে ডিভোর্স দিতে পারি না, তাতে আমার বাবা মা বেশি কষ্ট পাবে, আর বেচারা শ্বশুর শাশুড়ি দেওর ননদ এদেরকেও তো ফেলে দিতে পারি না। তাই যতখানি পারি দুদিকটাই ব্যালেন্স করার চেষ্টা করি। আমরা কখনোই
কোনো কিছুর জন্য কোনো কিছু ছেড়ে দিতে পারি না, অ্যাডজাস্ট করতে হয় আমাদের। আলতো হেসে 10,000 টাকা শ্রাবণী দেবীর হাতে মধুমিতা দিয়ে বলল, আমার দেওর আসবে আমাদেরকে খুঁজতে, কাকুর ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, এই টাকাটা আমার দেওর এলে ওর হাতে দিয়ে দেবে, আর কখনো এই কথাগুলি আমার স্বামীকে যেন বলবেন না, তাতে আমার সংসারটা বোধহয় নষ্ট হয়ে যাবে। এই কথাগুলো বলে মধুমিতা চলে যায় উপরে। শ্রাবণী দেবী আর কমলবাবু চুপ করে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এখানে যেন শ্রাবণী দেবী হেরে গিয়েও তার কাছে জেতার মতো আনন্দ লাগে। আলতো করে হেসে কমলবাবু বলে ওঠে, এরকম মধুমিতা যেন ঘরে ঘরে জন্মায়, তাতে 2-1টা স্বার্থপর উজ্জ্বল থাকলেও ক্ষতি হয় না। আরো শক্তি দাও মধুমিতার মতো মানুষদের।